গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমার শরীর খুব খারাপ, কদিন জ্বরে ভুগলাম। মানে পরশু দিন থেকে জ্বর, আজকে জ্বরটা নেই। পরশু দিন খুব জ্বর এসেছিলো, ব্লগ করিনি। পটি পেয়েছে, যাই 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 কুবলুর পটি পেয়ে গেছে, আমায় ডাকছিল, ওকে পটিতে বসিয়ে দিয়ে আসলাম। আমি নিচে যাবো, আমার কাজ হয়ে গেছে। মা ভাত বসিয়ে দিয়েছে, চাল টালও মা মনে হয় ধুয়ে দিয়েছে। অনেক বেলা হয়ে গেছে, 9:30 বাজে মনে হয়। 9:30 বাজেনি, 9টা 10-15 হবে। বড় ছেলে স্কুলে গেল। আর খুব শরীর খারাপ। এদিকে জ্বরটা এসেছে, ওই যে বললাম না বিয়ে আছে, কেনাকাটা করতে গেছিলাম, মাথায় কিছু চাপা দিইনি। পরপর 3 দিন সন্ধ্যেবেলা গেছি, ঠান্ডা বসেছে মাথায়, দিয়ে জ্বর খুব। এখন নেই, ঠান্ডা লেগেছে খুব। বিয়ে বাড়িতে যাওয়ার আগেই শরীর খারাপ, আসার পর তো আবার শরীর খারাপ হবে। যাই হোক, আমি শীতের জ্বালায় লাউ গাছটা বাড়ছে না। আর ধনেপাতা গাছগুলো দেখেছো কি সুন্দর হয়েছে। আর এদিকে পালং শাকগুলো কি সুন্দর বেরিয়েছে। মাঝে মাঝে একটা দুটো এই যে এই গাছগুলো আছে না, এই গাছগুলো হচ্ছে তোমার ওই বিনস গাছগুলো। মানে কয়েকটা বীজ আমি ওখানে দিয়েছিলাম বসাতে, গাছগুলো বেরোবে, বেরিয়ে তারপর অন্য জায়গায় দেবো। তো বিনস ওদিকে বেরোয়নি, একটা বেরিয়েছে দেখাচ্ছি। আর এখানে আমি ফেলে দিয়েছিলাম, কয়েকটা বেঁচে গেছিলো, যে আমি এখানে ফেলে দিয়েছি। বেরোলে দেখি সব কটা বেরিয়ে গেছে, কি সুন্দর বেরিয়ে গেছে। এগুলো সব তুলে তুলে বসাবো, তবে এখন হবে না, আমি বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে তারপর সব বসাবো। আর এখানে একটা গাছই বেরিয়েছে, এখানে যে কতগুলো গাছ বসিয়েছি আমি তার ঠিক নেই। এর মধ্যে একটাই গাছ বেরিয়েছে, অনেকগুলো বসিয়েছি এর মধ্যে, তার মধ্যে একটা বেরিয়েছে। কি হয়েছে? পার্টি করছে যে গুলো হয়েছে, হয়েছে রে, হয়েছে যাই হোক, তারপর গুবলুকে পরিষ্কার করিয়ে দিয়ে নিচে এলাম। আর মা দেখলাম চাল টাল ধুয়ে দিয়েছে অলরেডি, আমার অনেক দেরি হয়ে গেছে। মা ভাত বসিয়ে চাল ধুয়ে দিয়েছে। তো এবার আমি এলাম সিম পাড়তে। আমাদের এই যে গাছ হয়েছিল না আগের বছর, এবার এখানে একটাই গাছ হয়েছে না, আগের বছর একটাই গাছ হয়েছিল না, দুটো হয়েছিল, দুটো হয়েছিল। তবে এখানে একটা হয়েছিল, আর একটা ওই যে আমার রান্নাঘরের ওখানে একটা হয়েছিল। তবে এবার এখানে একটা হয়েছে। তবে এত জাপ পোকা লেগেছিল গাছে, আমি ওষুধ দিয়েছি, ওষুধ দেওয়ার পরও কিন্তু জাপ পোকা আছে, তার জন্য ফুলগুলো সব মানে খেয়ে নিয়েছে জাপ পোকায়। তো আমি 4টে শিম দেখতে পেলাম, তার মধ্যে 2টো শিম আমি পাড়তে পারলাম, 3টে শিম পাড়তে পারলাম, নিয়ে আসলাম। বেশ বড় হয়ে গেছে, ঠিক আগের বছর যে শিমগুলো দেখেছিলে কত হয়েছিল, ঝাঁকে ঝাঁকে শিম হয়েছিল। কি ভালো লাগে বলো তো, এরকম নিজেদের বাড়িতে গাছ হলে ওরকম সবজি পেরে পেরে খেতে কত ভালো লাগে বলো তো, টাটকা। বিশেষ করে সিম, আর সিম গাছে সিম ধরলে না মানে প্রচুর ফলন হয়। কারণ আমাদের আগের বছর হয়েছে আমি জানি, মানে সবাইকে দিয়েও খেয়েও শেষ হয়নি। বিক্রি করা হয় না আমাদের, যেহেতু গাছের ফল আমরা কখনো বিক্রি করি না। সবজি টবজি হলেও বিক্রি করা হয় না। এই যে মূলোগুলোও বাজারে গিয়ে মানে বিক্রি করেছে, মানে বিক্রি হচ্ছেই না, মূলোর এত দাম কম, মূলো নিচ্ছেই না। আর পালং শাক আমাদের জল দিয়েছে বেশি হয়তো, সের জন্য পালং শাকগুলো না একটু হলদে হলদে ভাব হয়ে গেছে। এবার বেশি জল হয়ে গেলে নাকি হলুদ হয়ে যায়, আবার জল কম হয়ে গেলেও হলুদ হয়ে যায়, অত জানি না আমি, মানে যে চাষ করে সেই জানে। তো আমার শ্বশুর মশাই বসে বসে দেখছে আর বলছে যে পালং শাকগুলো মনে হয় বেশি জল দিয়ে ফেলেছে, হলুদ হয়ে গেছে। কারণ বাবা তো চাষি, একেবারে পাকা চাষি। বাবা এতদিন ধরে মানে চাষবাস করেছে, এই বছরই আর কি আমার বর এসব আর কি দেখাশোনা করছে, মানে 2 বছর হলো আর কি। তবে পালং শাকটাই প্রথমেই লাগালো মানে আমার বর, না হলে আমার শ্বশুর মশাই লাগাতো। যাই হোক, আমি এলাম, এসে ওই রান্নাঘরে এসে ওই যে টাটকা যে শিমগুলো পারলাম আমি, ওগুলো ভাতে দিয়ে দিলাম। ভাতে কিন্তু খুবই ভালো লাগে খেতে, মানে সিদ্ধ আর কি। ভাজা তো অবশ্যই ভালো লাগে, তরকারিতেও ভালো লাগে। শীতকালে সবজি সত্যি করে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, শিম এগুলোই খেতে ভালো লাগে, তাই না? এসো দিদিভাই, কই দিদিভাই ভাত খেয়েছিস? এসো না, চ চ চ খাবি, চ। কই গুবলু? গুবলু আসো, চলো 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 চলো, খাবে চলো চলো। কি খেয়েছিস দিদিভাই? ভাত। আর কি কি দিয়ে ভাত খেয়েছো? আলু ভাতে। আর
আর কিছু না? ডিম খাওনি? ডিম খেয়েছো? আলু ভাতটা আর বেগুন। তুমি কি দিয়ে ভাত খাবে? চলো, আলু ভাতটা আর ডিম সেদ্ধ দিয়ে। চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার ননদের মেয়ে, মানে বড় ননদের ছোট মেয়ে, ওটা বড় ননদের ছোট মেয়ে এত ভালোবাসে আমার ছেলেকে। আর আমার ছোট সোনা একটু মার খুঁটে, ওকে খুব মারে। যতই মারুক না কেন কিন্তু ওর সাথেই খেলা করে। এখন খেলা করছে, কখন যে মারবে বোঝা মুশকিল, ওই জন্য ভয় লাগে আমার। খুবই মার খুঁটে আমার ছেলেটা। এদিকে পালং শাক চচ্চড়িটা বসিয়েছি, মানে পালং শাক চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমার গুবলু সোনাকে ভাতটা খাইয়ে দিলাম। ওই যে ভাত হয়ে যায়, ফ্যানটা ঝরে গেলেই আমি আর কি ভাতটা মাকে দিয়ে আসি বারান্দায়। মা আলু টালু ভাতেগুলো সব মেখে টেকে দেয়, দিয়ে মাও খেয়ে নেয়, বাবাকেও খেতে দিয়ে দেয়। বাবা আবার এখন একা একাই খায়। আবার যেদিন বাবা বলে যে আমি একা খেতে পারবো না, খাইয়ে দাও, সেদিনকে মা আবার খাইয়ে দেয়। এখন প্রায় দিনই বাবা একাই খায়। একা খাওয়াটাই ভালো, হাতটাও একটু নড়াচড়া হয়, তাই না? যাই হোক, তো তারপর গুবলুকেও খাইয়ে দিলাম, দিয়ে আমিও দুটো ভাত খেলাম, খেয়ে চলে এলাম। আর দুটো জলখাবারে যে বেগুনি ভেজেছিলাম, আমার বড় আবার আজকে বললে একটু বেগুনি ভাজো, রোজই তো বড়া ভাজা হয়, আজকে না হয় একটু বেগুনি ভাজো। আর বেগুনিটাও ওর ভীষণ ফেভারিট আর কি। আর কালকের মাছ ছিল, কালকে বড় একটা মাছ নিয়েছিল, কালকে অর্ধেক রান্না করেছিলাম, আর অর্ধেক ছিল, সেই মাছটাই আর কি আজকে রান্না করছি। মাছটা ঝাল করব, শুধু ঝাল করব, আর একটু ডাল করব, আর ওই যে পালং শাক চচ্চড়ি, বেশি কিছু রান্না করব না। আসলে কি বলো তো, বিয়ে বাড়ি যাবো, এবার ব্যাগটা গোছাতে হবে, এই একটা মানে চিন্তা হয়ে আছে যে কোনো কিছু যদি বাদ চলে যায়, তাই আর কি জামা কাপড় আর কি কিছু কিছু করে আর কি গুছিয়ে গুছিয়ে রাখছি। এবার আর বেশি দেরি নেই, মানে পরশু দিন যাবো আর কি, মানে আর মাঝে একটা মাত্র দিন আছে, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করা। যাই হোক, মশলা কিন্তু আমি শিলেই বাটি, আমি মিক্সি একদম ধারে কাছে যাই না। কারণ আমাদের মিক্সিটা যে কি হয়েছে ভগবান জানে, সারানো হয়েছে কিছুদিন আগে, তবুও কেমন একটা আমার ভয় লাগে, কেমন খুব মানে একটা বাজে আওয়াজ হয়, আর খুব ভয় ভয় লাগে আমার। ওই রকম আওয়াজ হয় যদি মনে যদি পুরো টুরে যায়, বাস্ট করে, আমার খুব ভয় লাগে, ওই জন্য মিক্সিতে আমি হাত দিই না। এমনি যেদিন ধরো মাংস রান্না করবো, এবার মাংসের তো অনেকটা মশলা হয়, তখন আমি মাকে বলি, মা বেটে দেয়। মা বলে আমাকে দাও, তোমাকে শিলে বাটতে হবে না, আমি বেটে দিচ্ছি। মাই বেটে দেয়, কিন্তু আমি যাই না। আর যদি যেমন রোজ রান্না করি, এই একটু সর্ষে বাটলাম, তারপরে একটু ডালে মশলা দিলাম, মাছের ঝালে, যে মাছের ঝালে আর কতটুকুন মশলা লেগেছে, একটুখানি আদা জিরে লঙ্কা রসুন দিয়েছি, তো সেই মশলাটা আমি আর মিক্সিতে চাই না, আমি শিলেতেই বেটে নিই, আমার কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় না। দোষের মধ্যে শিলটা খুব বড়, ওঠা নামানো করার জন্য একটু মানে কষ্ট হয়, তাছাড়া কোনো ব্যাপার না। খবর আছে, কাচতে হবে, রোদের তো সেরকম জোর নেই, শীতকালে রোদের জোর এরকমই থাকে। আর গুবলুর আজকে সেলাইটা কেটে নিয়ে আসলো, আমার কাকি শাশুড়িকে দিয়ে পাঠিয়েছিলাম, কাকিমাকে দিয়ে। আমার খুব ভয় লাগে সেলাইয়ের সময়, আমি দেখতে পাচ্ছিলাম না, তারপরে আবার সেলাই কাটতে গিয়ে যদি লাগে, কাঁধে কাঁদছিল বলছিল খুব, সেলাইটা কেটে নিয়ে এসে যে খেলা করছে বসে বসে। এ গুবলু, ওটা নেই, খেলে না, দাও না, ওটা নেই, খেলে না, দাও। গুবলুর আজকে 8 দিন হয়ে গেছে, ডাক্তার বলেছে 8 দিন পর আর কি, মানে 7 দিন পর আর কি সেলাইটা কেটে নিয়ে যাবে। তো আমি যাইনি, কাকিমাকে প্রথমেই সকালবেলা আমি বলেছি, কাকিমা তুমি যাবে, আমি কিন্তু যাব না। কারণ ও কি বলো তো, ডাক্তারখানায়, মানে আমাদের এখানে যে ডাক্তার উনি আছেন, ওই ডাক্তারখানায় গেলে যে কোনো বাচ্চা গেলে আর কি একটা করে লজেন্স দেয়, আর সেই মানে লজেন্সের লোভে লোভে, আমার গুবলু লজেন্স খেতে ভালোবাসে, সব বাচ্চাই লজেন্স ভালোবাসে, মানে ওই ডাক্তারের কাছে যখনই নিয়ে যাওয়া হতো না, তখনই চলে যেত। আর ওই পড়ে গিয়ে কেটে যাওয়াতে যে সেলাই করেছে তো ডাক্তার, সেই থেকে না ভয় আর ডাক্তারখানায় যায় না। মানে আমার ননদ ওদের বাড়িতে দুধ দিতে যায়, কিছুতেই ওদের বাড়িতে যাবে না, এত ভয় পায়। ডাক্তারের যে একটু দেখবে সেটুকু তো মানে যেতে চায় না, এত ভয় পায় ও, মানে পুরো প্রাণে ভয় ঢুকে গেছে। তা আজকে ভুলিয়ে ভালিয়ে কাকিমাকে দিয়ে পাঠিয়েছিলাম, তো খুব কাঁদছিল, বলছিল এবার সেলাইটা কি করে কাটবে, কিভাবে বার করবে, আমি আদেও জানি না, আমার খুব মানে খুব ভয় লাগে। আর গুবলু কাঁদলে আমার আরও বেশি কষ্ট হবে, তাই কাকিমাকে বললাম যে তুমি সেলাইটা কেটে নিয়ে আসো। তো কাকিমাই গেছিলো, সেলাইটা কেটে দিয়েছে, বলছে খুব কাজ ছিল, ভুলিয়ে ভালিয়ে কাটানো হয়েছে। যাই হোক, তারপর ছাদে আমার কাছে খেলা করছে, আর আমার তো তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, রান্না তো বেশি করিনি। এবার এই যে আদার্স যে কাজগুলো আছে, এগুলো আমি কাজগুলো করে দিয়ে যাবো। এই যে ছাদটা খুব নোংরা হয়েছে, ছাদে যে পাটকাঠির যে আমি মাচা করেছি, কি মানে অলক্ষণে মাচাটা আমি করেছি ভগবান জানে। মাচাটা করার পর থেকে আবার গাছগুলো সব মরে যাচ্ছে, লাউ গাছের জন্য করা হয়েছিল, লাউ গাছগুলো বাঁচছে না। লাউ গাছটা কি সুন্দর হয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম, এত সুন্দর হয়েছিল লাউ গাছটা, লাউ গাছগুলো বাঁচলোই না, মাচাটা যার জন্য করা সেটাই বাঁচলো না। তো আমার আরও লাউ গাছ আমি লাগিয়েছি, সেগুলো ছোট ছোটই আছে, না বাড়ছে না কিছু, সার টার দিয়েও বাড়ছে না, কি করবো বলো তো, বাড়ছে না, শীতের জ্বালায় মনে হয় বাড়ছে না, যা হোক হবে। তো তার জন্য আমি মাচার অর্ধেকটা খুলে দিলাম, সে পাটকাঠি প্রচুর ছিল,
আমার গুবলু পাটকাঠিগুলো নিয়ে ছাদে এসেই ফেলে টেলে দিয়ে কুচিয়ে একদম ছাদ এত নোংরা করেছিল। আমি আবার কয়দিন থাকবো না, ছাদটা আরও নোংরা হয়ে থাকবে, তাই জন্য আমি ছাদটা ঝাঁট দিয়ে দিলাম। আবার মাকে বলে দিলাম যে কয়দিন থাকবো না ঠিকঠাক মতন গাছগুলো অন্তত জল দিতে, কারণ ফুল গাছগুলো জল একদিন অন্তর দিই, কারণ এখন শীতকাল পড়ে গেছে তো। আগে দিতাম গরমকালে 2 বেলা করে জল দিতাম, সকালে দিতে হতো বিকেলেও দিতে হতো। আর এখন শীত পড়ে গেছে তো সকালে বিকেলে তো দিতে হয় না, আর রোজও জল দিতে হয় না, একদিন পর পর মানে মাটি হাত দিয়ে সেরকমভাবে জল দিই। মাকে বললাম আর কি, মাটি ভেজা থাকলে জল দেবে না, আর যদি শুকিয়ে যায় মাটি তাহলে জল দেবে, একদিন অন্তর দেবে। আমি তো বেশি দিন থাকবো না, 4 দিন, খুব জোর 5 দিন। যাই হোক, তারপর জামা কাপড় ছিল অনেকগুলো কাচার, মানে কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো নিয়ে যাব, কাচা হয়নি এখনো অবধি, তো সেই সবগুলো কেচে দিলাম। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। আর এখন আমার গুবলু সোনা পড়ে আমাকে মানে বাড়ি এসেছে, দিয়ে আমাকে ডাকছে নিচে এসো, আয় ওপরে চলে আয়। যাচ্ছে যাচ্ছে দাদা যাচ্ছে, দরজা ভেঙে গেল। ব্যাগ কই? হ্যাঁ, ছোট্ট আমির বাড়ি চলে, দরজাটা দিয়ে দিস বাবু, গ্রিলটা। কোথায় ছিল ব্যাগটা? মন্দিরে ব্যাগ রেখে দিয়ে চলে এসছো তুমি, বইয়ের ব্যাগ। চলো, কোথায় যাবো? কোলে কোলে নিতে হবে। ও মা গো, গো মা গো মা, বাবা গো, দেখি লাইটটা অফ করি, দাঁড়া। কি ঠান্ডা রে, এটাও ছেলে রেখে দিয়েছে। ওরে বাবা, তুই আগে ঘরে ঢোক, কি ঠান্ডা বাইরে। সত্যি এত ঠান্ডা পড়েছে এখনই, ভাবছি তাই আরও পরে যে কত ঠান্ডা পড়বে। আর এই যে ট্রলি ব্যাগটা কিনেছি ওই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, এবার কতগুলো ব্যাগ নিয়ে যাবো, আর ট্রলি ব্যাগ আমার ছিল না। এবার বাইরে কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় না, মানে মানে বাইরে কোথাও তো যাওয়া হয়নি ঘুরতে। এবার বেশি জামা কাপড় না হলে ট্রলি ব্যাগটা আমি কিনিনি, ভেবেছিলাম একটা নেবো করে, কিন্তু নেওয়া আর হয়নি। তবে প্রয়োজনে আর কি দরকার পড়ে গেল, এবার নিতেই হলো আর কি। এবার সোয়েটার সমস্ত কিছু, 4 জনের জামা কাপড়, ওই কতগুলো ব্যাগ নেবে বলো তো, মানে 4 জনের 4টে ব্যাগ লাগবে, কি বলবো। এবার 4টে ব্যাগ নিয়ে কি যাওয়া যায়, তাই ভালো একটা ট্রলি ব্যাগই নিয়ে নিই, একটা বেশ ভালোই বড়, দেখে মনে হচ্ছে ছোট কিন্তু বেশ ভালোই বড় সড়ো ট্রলি ব্যাগটা। সবার জামা কাপড় হয়ে যাবে আমাদের 4 জনের, সোয়েটার মোয়েটার হয়ে যাবে। আর খুব বেশি কিছু নেবো না, আমি বিয়েতে 2টো শাড়ি আর 2টো কুর্তি এরকম আর একটা পরে যাব। আর গুবলুরই বেশি নিতে হচ্ছে, কারণ বাচ্চা তো যদি ভিজিয়ে টিজিয়ে ফেলে, এবার ওর জন্য দুটো দুটো করে নিতে হচ্ছে এক্সট্রা সব, প্যান্ট সোয়েটার। আবার আমার বরের আছে জ্যাকেট ট্যাকেট, আমার বড় ছেলের সোয়েটার মোয়েটার সব নিতে হচ্ছে, তাই জন্য আরও পুরো ভর্তি হয়ে যাবে। যাই হোক, এবার যেগুলো সব কিনে এনেছি সেগুলো আর কি প্যাকেট থেকে বার করে সব হালকা করে আমি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি, ট্রলি ব্যাগে গুছিয়ে রাখছি। আগাম করে গুছিয়ে রাখাই ভালো, তখন আবার মনে থাকবে না কোনটা নিলাম কোনটা নিলাম না, এরকমই হবে, সে গিয়ে তখন মনে পড়বে এরকম। যাই হোক, ব্যাগটা আমি গুছিয়ে রাখলাম কিছুটা। আর কার বিয়েতে যাচ্ছি সেটা তোমাদের বলেই দিই আজকে। বিয়েটা হচ্ছে আমার মাসির বড় মেয়ের মেয়ের বিয়ে, মানে আমার মাসি কিন্তু বেঁচে নেই, আর আমার মাসির বড় মেয়ে মানে যার বিয়ে হচ্ছে তার মা, মানে তার মাও বেঁচে নেই, মানে বলছি ব্যাপারটা তোমাদের গুছিয়ে। আমার যে দিদি বাড়ি আমি গেছিলাম না ঘুরতে, তারপর আমার দিদিও তো আমার বাড়িতে এসেছিলো, আমার বড় ছেলে সেই জন্মদিনের দিনকে এসেছিলো, তোমাদের দেখিয়েছি। সেই দিদির বিয়েতে, সেই দিদির কনফিউজ হয়ে যাচ্ছি, ওই দিদির মেয়ের বিয়েতে আমরা যাচ্ছি। এবার ওই আমার ওই দিদির মাসি, মানে আমার মাসির মেয়ে আর কি, বড় মেয়ে, আর ওটা হচ্ছে ছোটো মেয়ে যে আমার বাড়িতে এসেছিলো। এবার বড় মেয়ের বিয়েতে যাচ্ছি। বড় মেয়ে কিন্তু বেঁচে নেই, মারা গেছে, মানে মেয়েটা হওয়ার পরপরই মারা গেছিলো। তারপরে জামাইবাবুর আর কি, জামাইবাবুর আবার বিয়ে দেওয়া হয়েছিল, সেই দিদির মেয়ের বিয়েতে আমরা যাচ্ছি। এবার অনেক বছর যায়নি, সেই ছোটোবেলায় দেখেছি। তো জামাইবাবু যখন ফোন করে বলছে ভুলেই গেলি, সত্যিই ভুলে গেলি, মানে কেনই বলবে না, ফোন টোন করাও হয় না, মানে যোগাযোগ পুরোপুরি বন্ধই হয়ে গেছিলো একবারে। যাই হোক, যাব, অনেক পুরনো মানুষের বাড়িতে যাব। আর সব থেকে মানে আর একটা কথা, আমার মামার বাড়ি যাব, মানে আমার মায়ের বাপের বাড়ি যাব, কারণ আমার মায়ের মামার বাড়ির কাছেই তাদের বাড়ি, মানে আমার মাসির বাড়ি মামার বাড়ির কাছেই আর কি বাড়িটা, সেখান থেকে আর খানিকটা 10-15 মিনিট মতো লাগবে, যাই হোক হবে। তো মামার বাড়ি, আমার মামার বাড়ি তোমাদের দেখাবো, আমার মামা মামি, দিদা বেঁচে নেই, দাদু তো নেই, তবে বহু বছর পর মামার বাড়ি যাব, ভীষণ একটা আনন্দ হচ্ছে।
মামার বাড়িতে যাব আর বিয়েটা কাটিয়ে আর কি আমার ওখানে কাজ আছে, আমার কাজটা সেরে তারপরে আর কি আসবো। হয়তো 4-5 দিন সময় লেগে যাবে আমার। যাই হোক, আমি খুব মানে আনন্দে আছি এখন আর কি, যে বিয়ে বাড়ি যাবো, তা আবার নিজের মানুষের বাড়ি। যাই হোক, তারপর ওই ট্রলি গুছিয়ে খানিকটা জামা কাপড় গুছিয়ে রেখে আমি রুটি বানিয়ে দিলাম আমার বরকে, আর আমি আর আমার বড় ছেলে ভাত খেলাম, গরম গরম ভাত ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর বিয়ে বাড়িতে হয়তো ভিডিও এডিট করতে সময় পাবো না, তবে ভিডিও আমি দেবো, পরে দেবো, তোমরা দেখে নিও প্লিজ। যাই হোক, ভালো থেকো সবাই। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।